নমস্কার, আদাব। আমি রোবন কানু, সহকারী শিক্ষক বিজ্ঞান, গাঙ্গুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়। গাঙ্গুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলে আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমার ক্লাসটি মূলত নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একটি অধ্যায় পর্যায় সারণী নিয়ে। পর্যায় সারণীর একটি ছোট টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আমার পাঠের শিরোনামটি আমার পিছনে আছে, শিরোনামটি তোমরা নিজে নিজে বুঝে নেবে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই তোমাদের। তোমরা যখন স্কুলে আসো, স্কুলে আসার পরে তোমরা যখন সবাই নিজের ক্লাসে যাও, মূলত নবম শ্রেণী দশম শ্রেণী যখন ক্লাসে যাও, ক্লাসের ভিতরে তোমরা সবাই তো বসো, তোমাদের নির্দিষ্ট স্থান থাকে বেঞ্চ, ওই বেঞ্চগুলোতে তোমরা বসো। তারপর টিচার আসেন, এসে তোমাদের বসানো ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য আসন বিন্যাস করেন। তো আমার পাঠের শিরোনামটা এইটার সাথে রিলেটেড। শিরোনামটা এরকম যে তোমরা স্টুডেন্টরা ইলেকট্রন যদি হও আর বেঞ্চগুলো যদি হয় অরবিটাল, তাহলে এই আসন বিন্যাসটা হয়ে যায় ইলেকট্রন বিন্যাসের মতো। আজকে আমার পাঠের শিরোনামটা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই আজকের ক্লাসের পরে যে তোমাদের যে শিখনফল অর্জিত হবে, সেই শিখনফলটা মূলত দেখো, তোমরা উপস্তর এবং উপশক্তি স্তর হিসেবে এটা বলতে পারবে, উপস্তর এবং উপশক্তি স্তর বলতে পারবে। দ্বিতীয়ত অরবিটালের যে শক্তিক্রম সেটা নির্ণয় করতে পারবে, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে, আয়নের ইলেকট্রন বিন্যাস করতে পারবে, এবং ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রমী নিয়ম আছে সেগুলো বলতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেটা দেখি আমরা। তো তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে হলে যেটা প্রথমে জানতে হবে, আসলে শক্তি স্তর যে বিষয়টা, শক্তি স্তর জানতে হবে, উপশক্তি স্তর কি সেটাও জানতে হবে, আবার শক্তিক্রম নির্ণয় করতে হবে। শক্তি স্তর ছোট্ট করে আমি বলি, শক্তি স্তরটা কি। আমরা জানি পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ, সেই কক্ষপথগুলি হচ্ছে শক্তি স্তর। এবং এই শক্তি স্তরে আরো নাম হচ্ছে, সেটা হচ্ছে অরবিট বা শেল, আর এগুলোকে বলা হয় কে এল এম এন, ঠিক আছে? দ্বিতীয়ত উপশক্তি স্তর। উপশক্তি স্তর কি? উপশক্তি স্তর এবং শক্তি স্তরের মধ্যে একটু সবারই খটকা লাগে, তো আমি বিষয়টা একটু ছোট করে বলছি। উপশক্তি স্তর আসলে নিউক্লিয়াসের চারিদিকে কিছু ত্রিমাত্রিক স্থান আছে যেগুলোতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে বলা হয় উপশক্তি স্তর। এবং এই উপশক্তি স্তরগুলোকে আমরা আর যে নামে জানি সেটা হচ্ছে অরবিটাল অথবা সাবশেল। এবং এগুলোর নাম হচ্ছে, তোমরা অবশ্যই জানো যারা পড়ে আসছো, এস পি ডি এফ। আমাদের চারটা শক্তি স্তর আছে। এরপরে আমরা যেটা জানবো, এই যে উপশক্তি স্তরগুলো শক্তিক্রম নির্ণয়। ইলেকট্রন বিন্যাসের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উপশক্তি স্তরগুলো শক্তিক্রম নির্ণয়। এবং এই শক্তি ক্রম কয়েকভাবে নির্ণয় করা যায়, 2-3টা পদ্ধতি আছে। তোমাদের বইয়ে যেটা একটা এরো চিহ্ন, তীর চিহ্নের পদ্ধতি দেওয়া আছে, তো সেটা তোমরা করে আসছো। আমি এখানে একটা নতুন পদ্ধতি এবং সহজ একটা পদ্ধতি তোমাদের জন্য দিব। দেখো, লক্ষ্য করো, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে শক্তি স্তর এর শক্তিক্রমটা, উপশক্তি স্তরগুলোর যে আমরা শক্তিক্রম নির্ণয় কিভাবে করতে পারি। আমি এখানে সহজ পদ্ধতি দেই। লক্ষ্য করো, 4টা লাইন, আমি 4টা লাইনে লিখবো। প্রথম লাইনে আমি 2টা আন্ডারলাইন দিলাম, দ্বিতীয় লাইনে তার নিচে 4টা, তৃতীয় লাইনে 6টা, এবং চতুর্থ লাইনে 8টা। প্রথম লাইনে 2টা, প্রতি লাইনে ডবল, দ্বিতীয় লাইনে 4টা, তৃতীয় লাইনে 6টা, চতুর্থ লাইনে 8টা। কেন দিলাম? দেখো কেন দিলাম। আমরা জানি অরবিটাল 4টা, sp df। এই 4টা অরবিটালে এখানে আমরা বিন্যাস করবো, মানে 4টা অরবিটাল কিভাবে বসাবো। দেখো, প্রথম লাইনে s অরবিটাল 2বার। ডান দিক থাকি, আমরা ডান দিক থেকে যদি চিন্তা করি, এগুলোকে ডান দিক থেকে বসাই যদি, দেখো দ্বিতীয় লাইনে sp ডবল, sp রিপিট, তৃতীয় লাইনেও রিপিট হবে, তবে তৃতীয় লাইনে এই 3টা দেখো, ডান দিক থেকে s p d s p d। 4 নম্বর লাইনে যেহেতু 8টা লাইন দেওয়া আছে, এই 8টা অরবিটালে এই 4টা অরবিটাল বসাবো, এবং এগুলো ডান দিক থেকে সিরিয়ালি রিপিট হবে, sp df s p d
এফ। সহজ না? আসলেই সহজ যদি বুঝতে পারো। এবার এই অরবিটাল গুলোর যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই অরবিটাল গুলোর প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা, এখানে বসানো যে আসলে এখানে 1s 2s না 3s কোনটা হবে। আমরা জানি প্রথম শক্তি স্তরে s অরবিটাল থাকে 1s, দ্বিতীয় শক্তি স্তর থেকে p অরবিটাল শুরু হয় 2s, তৃতীয় শক্তি স্তর থেকে d অরবিটাল শুরু হয় 3d এবং চতুর্থ শক্তি স্তর থেকে f অরবিটাল শুরু হয় 4f। এখন আমি এই বাকি যে s অরবিটাল আছে সেগুলো নামকরণ করব। দেখো, এটা যেহেতু 1s তাহলে এটা স্বভাবতই 2s, এটা 3s, এটা হবে 4s, এরপরে s 5 6 7 এবং 8। p অরবিটাল 2p, এটা হবে 3p 4p 5p 6p 7p। 3d এটা হবে 4d, এরপর d অরবিটাল এখানে এটা হবে পর্যায়ক্রমে 5d, এটা হবে 6d, এরপরে f অরবিটাল এখানে 4f, তাহলে এখানে একটা আছে এটা হবে পর্যায়ক্রমে পরে 5। তাহলে এই যে শক্তিক্রম, এটা হচ্ছে আসলে শক্তির ক্রম এবং এটা আমরা লিখে নেব এখানে। এটা একটু মুছি, আমরা এখানে কি লিখবো, শক্তিক্রমটা এখানে বসাবো। দেখো 1s greater than 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, এরপর হচ্ছে 4f 5d 6p 7s 5f 6d 7p এবং 8s। এটা এখানে তোলা হলো যে কোন অরবিটালের শক্তি কার চেয়ে বেশি সেটা লেখার কারণ হচ্ছে, এটা লেখার পরে এখানে যদি আমরা ইলেকট্রন সংখ্যা বসিয়ে দেই তাহলে 118টি মৌলের মধ্যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস অতি সহজেই করা যাবে। ঠিক আছে, আমরা এটা দেখবো এখন যে আসলে আমরা জানি s অরবিটালের p অরবিটাল বা d অরবিটাল এগুলোতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন দেওয়া যায়, ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা আমাদের জানা আছে। আমরা যদি দেখি s অরবিটালের সর্বোচ্চ 2টি, p অরবিটালে 6টি, d অরবিটালে সর্বোচ্চ 10টি। তাহলে এই অরবিটাল গুলো আমরা এখানে ইলেকট্রন সংখ্যাটা বসাই, আমাদের সুবিধা হবে ইলেকট্রন বিন্যাস করতে। f অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন দেওয়া যায়, এগুলো আমরা পরে আসছি। আর যারা জানো না এখান থেকে জেনে নেও। আমি আবার বলছি, যারা জানো না, s অরবিটালে সর্বোচ্চ 2টি, p অরবিটালে 6টি, d অরবিটালে 10টি এবং f অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন দেওয়া যায়। এখন আমরা পরে লাইনে যাব মৌলের ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীতে আমরা জানি কয়টা মৌল আছে, 118টা। 118 মৌলের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা যাবে যদি এটা তোমাদের ধারণায় থাকে। আমরা একটা মৌল, একটা নিরপেক্ষ মৌল, এই মৌলের নামটা আমি বলছি, এটা তোমরা জানো 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, যার প্রতীক হচ্ছে Fe, এটা হচ্ছে আয়রন। ঠিক আছে, এই মৌলের ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি এখান থেকে করি তাহলে দেখো আমরা সিরিয়ালি বসাই 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত। দেখো 1s2 2s2 2p6 6 4 10 2 12 6 18, আমার হচ্ছে 26, এই পর্যন্ত 18, তারপরে হচ্ছে 4s আর হচ্ছে 3d 18। 4s এ দুইটা হচ্ছে 20 আর বাকি হলো 6টা, 3d তে 6টা, 3d6। এটা হচ্ছে আমার সঠিক ইলেকট্রন বিন্যাস। তবে এই জায়গায় একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে কি,
এতদূর ঠিক আছে, এতদূর ঠিক আছে। এই যে 4s আগে আছে 3d পরে, এখানে 3d টা আগে লাগবে, 3d 6 4s 2। এটার কারণ কি, কেন আগে লাগবে? এর কারণ হচ্ছে যেহেতু 4s চতুর্থ শক্তি স্তর এবং এটা বাইরের শক্তি স্তর, তাই এটা পরে লিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে 1 2 1s 2s, এই 1 2 আছে, এগুলার n এর মান যদি সিরিয়ালি করো তাহলে অবশ্যই 3 টা তোমাকে আগে লিখতে হবে, ঠিক আছে? এটা একটা স্বাভাবিক মৌলের মানে নিরপেক্ষ মৌলের ইলেকট্রন বিন্যাস। তোমরা এভাবে অনেক মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। পরবর্তীতে আমরা দেখি এই যে আয়নের ইলেকট্রন বিন্যাস। অনেক স্টুডেন্ট এমন আছে আয়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে তাদের সমস্যা। তো এই যে আয়নের ইলেকট্রন বিন্যাস, এই আয়নের ইলেকট্রন বিন্যাসটা আসলে কিভাবে করা হয় দেখি আমরা। আমি আয়রনের একটা আয়নের নাম বলি। আয়রনের একটা আয়ন হচ্ছে Fe2+। এই যে Fe2+, এইটার ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব? Fe2+, 2+ মানে আমরা বুঝি এটা একটা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে বা দুইটা ইলেকট্রন চলে গেছে। যেহেতু আয়নের প্রকৃত ইলেকট্রন সংখ্যা 26 এবং এখানে আয়নে তার দুইটা ইলেকট্রন ত্যাগ মানে দুইটা ইলেকট্রন নাই, তাহলে এটা মোট এখানে আয়নে এর ইলেকট্রন সংখ্যা হবে, আয়নে এর ইলেকট্রন সংখ্যা হবে 24। কিন্তু 24 হিসেবে যদি তুমি ইলেকট্রন বিন্যাস আমরা করে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, পরে হচ্ছে 3d 4s 4s2 3d 4, ঠিক আছে? না, এটা ঠিক না। কেন ঠিক না? এটা তো এই যে আয়নটা সৃষ্টি হয়েছে কই থেকে হয়েছে? আয়রন থেকে হয়েছে। এই আয়রনের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করতে হবে। যেহেতু আয়রনের 26টি ইলেকট্রন থেকে দুইটা ইলেকট্রন বাদ যাবে, তাহলে এই জায়গায় লক্ষ্য করতে হবে যে আমি কোন অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন বাদ দিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে 4s2 যেটা সেটা সর্বশেষ শক্তি স্তর। তাহলে প্রায়োরিটি অনুসারে সর্বশেষ শক্তি স্তর থেকে আমাকে দুটো ইলেকট্রন বাদ দিতে হবে। তার মানে এখানে 4s অরবিটালের দুটো ইলেকট্রন বাদ যাবে, এটা হবে 0 আর 3d6। এটা আমাদের লেখার প্রয়োজন নাই। এটা হচ্ছে আয়রনের যে 2+ ফেরাস আয়ন, এটার সঠিক ইলেকট্রন বিন্যাস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই ইলেকট্রন বিন্যাসগুলো আয়রনের আরেকটা আছে Fe3+, সেটা ইলেকট্রন বিন্যাস তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এই যে নিরপেক্ষ মৌল আয়নের ইলেকট্রন বিন্যাস, জাস্ট আমি স্বল্প সময়ে একটা ধারণা দিচ্ছি তোমাদের। তোমরা এটা অনেক বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস না করলে তোমরা এটা পারবে না। যত প্র্যাকটিস করবে তত পারবে না। শেষে যে বিষয়টা হচ্ছে, আমার কাছে সময় কম, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা নিয়ে অনেক প্রশ্ন হয় বোর্ডে, এবং এটা নিয়ে একটা প্রশ্ন থাকে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা আসলে কি এবং কেন হয়। ব্যতিক্রম বলতে আমরা ইলেকট্রন বিন্যাসের যে সাধারণ নিয়মটা জানি কি, যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। কিন্তু এখানে ব্যতিক্রম দেখা যায়, অনেক সময় হয় কি উচ্চ শক্তির অরবিটালে গেছে আর নিম্ন শক্তির অরবিটাল খালি হয়েছে। এটার কারণ কি? এইটি হচ্ছে ব্যতিক্রম। এটা দুভাবে ঘটে। এক, ডি অরবিটালে একটা নিয়মে ঘটে, আর সেকেন্ড এফ অরবিটালে। তো ডি অরবিটালের নিয়মটা কি? ডি অরবিটালের নিয়ম হচ্ছে যখন কোনো সিচুয়েশন এমন তৈরি হবে যে ডি অরবিটালে ইলেকট্রনটা অর্ধপূর্ণ অথবা পূর্ণ, এই রকম সিচুয়েশনে এই ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, সম্পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, তখন সেই পরমাণুটি অধিক স্থিতিশীল এবং বেশি স্থায়ী থাকে। আমরা জানি যে কোনো পরমাণু সবসময় কি থাকে? ব্যালেন্স থাকতে চায়, স্থিতিশীল থাকতে চায়। সেই কারণে ডি অরবিটালটা অর্ধপূর্ণ বা পূর্ণ হতে চায়। তো এই একটা নিয়ম। এই নিয়ম অনুসারে যদি আমি একটা ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখাই, D10 সম্পূর্ণ অথবা D5 অর্ধপূর্ণ। থিংক অ্যাবাউট ক্রোমিয়াম 24। ক্রোমিয়াম 24 অনেক পরিচিত একটা মৌল, তবে জটিল একটা ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, অবশ্যই যারা জানে না এটা কি, এটা হচ্ছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এই পর্যন্ত 18টি ইলেকট্রন। তারপর হচ্ছে 4s এবং 3d। তো 18 আর 2 20 আর 4 24। 18 2 20 4 24। স্যার হয় তো? না, হয়নি। কেন হয়নি? কারণ এটা ব্যতিক্রমী। এটা তো তোমার স্বাভাবিক নিয়মে ঠিক আছে, তবে এটা ব্যতিক্রম। নিয়মটা হচ্ছে কি, এই যে আমি বলেছিলাম
থ্রি ডি অরবিটাল যখন এই অর্ধপূর্ণ বা পূর্ণের কাছাকাছি পর্যায়ে থাকে তখন সেটা পূর্ণ হতে চায় অথবা অর্ধপূর্ণ হতে চায় এবং সে অবস্থায় সেটা বেশি স্টেবিলিটি বা এই যে স্থায়িত্ব অর্জন করে। সেই কারণে এই জায়গায় এই ইলেকট্রন বিন্যাসটা এভাবে হয়, 3d5 হয়ে যায় আর 4s1 হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে, 3d5 অর্ধপূর্ণ, এটাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবং এই ইলেকট্রন বিন্যাসটা ম্যাক্সিমাম আসে পরীক্ষাতে, তোমরা দেখবে যে এটা স্বাভাবিক নিয়মে ঠিক আছে কিন্তু এটা অস্বাভাবিক না, ব্যতিক্রম নিয়ম, এবং এটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এটা ডি অরবিটালের ক্ষেত্রে আরো কিছু মডেল ডি অরবিটালের যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেটা আমি বলি। কপার 29, অ্যামো, মলিবডেনাম আর হচ্ছে সিলভার, এগুলো কিন্তু ডি অরবিটালের ব্যতিক্রমী নিয়ম অনুসরণ করে। আরেকটা যে ব্যতিক্রমী নিয়ম আমি বলেছিলাম, দুটি নিয়ম, একটি ডি অরবিটালের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে এফ অরবিটালের ক্ষেত্রে। এই এফ অরবিটালের ব্যতিক্রমী নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যখন সমশক্তির অরবিটাল গুলো থাকে, সমশক্তি মানে শক্তি সমান থাকে, এই সমশক্তির অরবিটাল গুলোতে একটি ব্যতিক্রমী ইলেকট্রন গমন দেখা যায়, ইলেকট্রন বিন্যাসকে ব্যতিক্রমী দেখা যায়, সেটা হচ্ছে NF এবং n+1d। এইরকম অরবিটাল যখন থাকে তখন ইলেকট্রন NF অরবিটালে না গিয়ে n+1d অরবিটালে যায়। এবং এরকম একটি মৌলের যদি উদাহরণ দেওয়া যায়, তোমরা এই মৌলের সাথে হয়তো অনেকে পরিচিত, ল্যান্থানাম 57, এই মৌলের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 5s2 4d10 2 4 10 18 28 30 6 2 8 38 10 48, এরপরে 5p6 48 আর 6 54, আর আমার এই মডেল ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত? 57। তাহলে আমি আবার দেব 6s2 56, বাকি হলো একটি ইলেকট্রন। এই একটি ইলেকট্রন দেখো পরে হচ্ছে 4f অরবিটাল, 4f, এরপরে হচ্ছে 5d। এই দুইটি অরবিটালের মধ্যে একটি ইলেকট্রন, আমি যদি নিয়ম অনুসারে যাই অবশ্যই আমার স্বাভাবিক নিয়মে 4f1 এ ইলেকট্রন যাবে, এটাই স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস। তবে এই ক্ষেত্রে এই যে বলা হচ্ছে nf অরবিটাল এবং n+1d সমশক্তির অনেক কম পার্থক্য শক্তির, যেই কারণে nf অরবিটাল ইলেকট্রন গমন না করে n+1 অরবিটালে যায়। সেই ক্ষেত্রে এই 4f1 হবে না, সেই ইলেকট্রনটি অবশ্যই গমন করবে বা যাবে 5d অরবিটালে। এটি হচ্ছে ল্যান্থানামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, যেটা f অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, এটা ব্যাখ্যাটা ডি অরবিটালের ক্ষেত্রে একরকম, এফ অরবিটালের ক্ষেত্রে আরেক রকম, এবং আরো কিছু মৌল আছে যেগুলো ব্যতিক্রমী এফ অরবিটালের, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। আর আশা করি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, লক্ষ্য করবে। পরবর্তীতে হচ্ছে আরো ভালো ক্লাস নিয়ে আমরা হাজির হব। তোমাদের জন্য আমি কিছু কাজ দিয়েছি, কাজটা দেখো বাড়িতে করবে। কাজে হচ্ছে অরবিট ও অরবিটাল কাকে বলে এবং এদের পার্থক্য কি। 2 নম্বর, কিছু ইলেকট্রন বিন্যাস করতে হবে, যেটা হচ্ছে মলিবডেনাম 42, সিলভার 47 এবং আয়রন 3+ ক্যাটায়ন 26। মলিবডেনাম, সিলভার এবং আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাসটা করবে। 3 নম্বর হচ্ছে কপার 29 এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন সেটা ব্যাখ্যা করো। এই 3টা বারের কাজ করবে এবং বেশি বেশি করে পড়বে। রসায়ন বিজ্ঞান অবশ্যই পড়তে হবে, সপ্তাহে 4 দিন রসায়ন ক্লাস করতে হবে, নাহলে সমস্যা। আচ্ছা, তো আমি পরবর্তীতে এই অধ্যায়ে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এই কথা বলে আমার ক্লাসটা আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।